কারণ মিডিয়া সেল নিজে কোনো কিছু ড্রাফট করেনি ওই ক্ষেত্রে। যেটা হয়েছে যে দলের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি যেটা এসেছিল সেটা অন্তত পিডিএফ ফর্মে আসে, এগুলো মূলত সেটা আমাদের মিডিয়া সেলের সাথে যারা সংশ্লিষ্ট থাকেন গভীর রাতের ক্ষেত্রে সেটা তারা নিজেরাই ওটা আপলোড করে দেন। তো দুই পক্ষ থেকে সেই অসতর্কতাটা হয়েছিল, যেটা পরে স্বীকার করা হয়েছে। তবে বস্তুগতভাবে বা বিষয়বস্তুর দিকে যদি আপনি যান, সেখানে যে খুব বেশি ভিন্নতা ছিল তা না। সেখানে কিন্তু দুটি সংবাদপত্র ডেইলি স্টার এবং প্রথম আলোতে আক্রমণ যেটা হয়েছে সেটাকে তীব্রভাবে তার প্রতিবাদ জানানো হয়েছে। উদীচী এবং ছায়ানটের আক্রমণটাকেও আমরা সমর্থন করিনি, এবং ভারতীয় ডেপুটি হাই কমিশনারের কার্যালয়ের প্রতি যে একটা সহিংসতা দেখাবার চেষ্টা হয়েছে তার প্রতি আমাদের কোনো সমর্থন ছিল না। সব কিছু মিলে এই যে মব কালচার, এটাকে বিএনপি যে পছন্দ করেনি, তো সেইটি কিন্তু সেই মূল প্রেস ব্রিফিংয়ের প্রতিটি ছন্দে ছন্দে ছিল। কিন্তু অনেকে বলছেন যে এখানে একটা কপি পেস্টের মতো এটা আমি তো বলছি যে এটা করণিক ভুলের কথা বলতে পারেন। তার যদি না হতো তাহলে বিএনপি তো সেই জায়গায় থাকতো আর কি। সেটাকে আমরা খুবই স্পোর্টিভলি সেটাকে আমরা মনে করেছি এটা একটা অসতর্কতা ছিল, এবং সেই অসতর্কতাকে সঙ্গে সঙ্গে স্বীকার করা হয়েছে এবং সেটাকে আমরা সংশোধন করবার চেষ্টা করেছি। ফলে আমার মনে হয় যে রাজনীতিতে শুদ্ধতা থাকাই উচিত, কারণ এর আগে যেগুলো হতো কি যাই কিছু বলতাম আমরা সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতাম। আমরা অন্তত সেই কালচারের সাথে নেই। এই পরিবর্তনটাকে বোধহয় অ্যাপ্রিশিয়েট করা কিন্তু এই ভুলগুলো যেন ভবিষ্যতে না হয় সেজন্য আপনারা যথেষ্ট আমরা দেখছি এটা কেন হয়েছে, কারো অসতর্কতার কারণে ওটি অ্যাটাচমেন্টে গেছিল, এটা দেখা বসে দরকার। আচ্ছা, এবার একটু সমাবেশের ব্যাপারে যেটা ভ্যানগার্ডের যে কথাটি প্রত্যেকের প্রত্যাশা, আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি যে 25 ডিসেম্বর বাংলাদেশ একটা নবজাগরণের বাংলাদেশ দেখবে, এবং একটা যে এখনো পর্যন্ত আমরা নেতৃত্বহীনতার যে বাংলাদেশকে দেখতে পাচ্ছি, যে এই অনফিল্ড আর কি, হয়তো জনাব তারেক রহমানকে অনেক দূর থেকে সেটি করতে হয়। তার শারীরিক উপস্থিতি বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রের মনা যে মানুষগুলো রয়েছে তাদেরকে যে প্রত্যয়, প্রতীতি এবং যে বিশ্বাসটা দেবে, সেটি আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সেদিন প্রত্যেকটা মানুষ নতুন করে অনুভব করবে যে তারা একা নন, এবং তাদের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য এমন একজন মানুষ আছেন যিনি তাদেরকে সাহস যোগাতে পারেন, বাংলাদেশকে রক্ষা করতে পারেন, এবং ভবিষ্যতে তারুণ্যের সম্ভাবনাকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ দেখাতে পারেন। আপনি নিশ্চিত থাকুন, আমরা 25 ডিসেম্বর সেই দিনটি দেখব ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু মনে হয় যে এইটা যখন হয় ওই সময় আবার একজন সম্পাদক একটা ঘোষণা দিয়েছেন, একটা বিপ্লব হওয়ার পসিবিলিটি আছে এরকম তারা ধারণা দিচ্ছেন। এটা নিয়ে কি আপনারা কিছুটা শঙ্কিত কিনা? আমাদের না, আমরা ভাবছি বিপ্লব এই কথাগুলো বলতে বিপ্লব শব্দটাকে আমাকে জলো করে দিচ্ছে। আমার মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের নির্বাচনটাই দেখি, এবং সেটা একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, যেখানে সবারই অংশগ্রহণ থাকুক এবং সেখানে জনগণ তার পছন্দটাকে বেছে নিক, এবং তারা বাংলাদেশকে আগামী দিনে সত্যিকার অর্থে কেমন দেখতে চায়। এই যে চারদিকে যে অরাজকতার বাংলাদেশ দেখছি, এগুলোর একটা তীব্র প্রতিবাদ বোধহয় হওয়া দরকার। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মধ্যবিত্ত সমাজ কিন্তু বরাবরই বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সক্রিয় ছিল, কিন্তু সাম্প্রতিককালে তাদেরকে কিন্তু বেশ নিষ্প্রভ এবং ম্রিয়মাণ দেখি। হয়তো সেটা পারিপার্শ্বিকতা অথবা তাদের ভেতরে একটা নিজেদেরকে রক্ষা করবার বা একটা না পাওয়ার বেদনা থাকতে পারে। আবার একটা জিনিস মনে করছে তারা যে এগুলো তাকে জায়গায় গিয়ে, যেমন করে নারীর বিরুদ্ধে যখন একটা পরিকল্পিত একটা আক্রমণ তারা দেখেন, তারা নিজেরাও শঙ্কিত হন যে এই ব্যাপারটা তাদের দিকে যেন লক্ষ্যবস্তু তারা যেন নিজেরা না হন। এই ব্যাপারটা কেটে যাবে। আমার মনে হয় যে তাদের জন্য একটা আস্থা এবং স্বস্তির জায়গা দরকার। অর্থাৎ বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য যে গোষ্ঠীটা সত্যিকার অর্থে সবচেয়ে বেশি অবদানটি রেখেছিল, তারা কিন্তু নিম্ন এবং এই মধ্যবিত্ত সমাজের মানুষরা। তাদের জন্য একটা সত্যিকার অর্থে সুবাতাস পাওয়ার মতন একটা প্রতীক্ষার অবসান 25শে ডিসেম্বর হতে যাচ্ছে ইনশাল্লাহ। এটা বোধহয় আমরা খুব জোর দিয়ে বলতে পারি।